লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজা মনি পর্ব ৪৭-এর শেষাংশ। অ্যানি জেডকে ড্রিঙ্কসের অফার করতেই জেডের চোখ মুখ লালসায় ঝলঝল করে ওঠে। অ্যানির অন্তরে ভয়, তবে মুখে মুচকি হাসি। যে ড্রিঙ্কস করতে চাইল না, কখন এই রূপবতীকে নিচে নিচে পিস্ট করবে, সেই লালসায় অস্থির। মাথা থেকে বের হয়ে গিয়েছিল এই রমণী কার সম্পদ। সামান্য স্পর্শ করার জন্য যার হাতটাই কেটে দেওয়া হয়েছে, সেই রমণীর সর্বাঙ্গ ছুঁয়ে দিলে ঠিক কী অবস্থা করবে সাইকোটার খেয়াল নেই। লালসায় পাগল হয়ে যাওয়া উন্মাদ পুরুষটা অ্যানির দিকে এগিয়ে যায়। অ্যানি হুট করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায়। রাগে জেডের চোখ ঝলঝল করে ওঠে। অ্যানির উঠে যাওয়াটা তার ধৈর্যের বাহিরে চলে যাচ্ছে। উন্মাদ হয়ে উঠেছে তার পুরুষ মন। জেড বিকৃতভাবে হেসে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজায়। এরপর অ্যানি দুই হাত চেপে ধরে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। অ্যানি ভয় পেলেও নিজেকে সংযত রাখে। জেডের চোখে চোখ রেখে নিজের ঠোঁট কামড়ে ধরে বলে, এইভাবে ঠিক জমবে না মিস্টার জেড। প্রথমবার শুয়ে দিবে আমাকে, তার আগে সামান্য সেলিব্রেশন তো করাই যায়। চলো আগে ড্রিঙ্ক সেলিব্রেশন করি, একটু সামথিং সামথিং হয়ে যাক। আমি আবার ওয়াইন না খেলে শক্তি পাই না। অ্যানি ঠোঁট কামড়ানো দেখে জেড নিজেকে আর সংযত করতে পারছে না। এই নারীকে এই মুহূর্তে না পেলে সে মরেই যাবে। অ্যানি জেডে দুই বাহু ধরে বিছানায় বসিয়ে দেয়। এরপর নিজ হাতে ড্রিঙ্কস বানিয়ে জেডের হাতে দেয়। চলো 2 গ্লাস খাওয়া যাক, এরপর না হয় বাকি কাজ করব। জেড অ্যানির দিকে তাকিয়ে পুরোটা গিলে ফেলে। অ্যানি খেলো না, গন্ধ নাকে যেতে কেমন বমি বমি লাগছে। মনে হচ্ছে এই বুঝি পেট উল্টে নাড়িভুড়ি সব বের হয়ে আসবে। এতটা বিশ্রী গন্ধ, অথচ শুয়োরের বাচ্চাগুলো কতটা আয়েশ করে এইসব গেলে। অ্যানি জেডের আড়ালে কখন অজ্ঞান হওয়ার মেডিসিন মিশিয়েছে, সেটা কামনায় কাতর হয়ে থাকা পুরুষটা দেখতে পেল না। অ্যানি শুধু একাধারে ড্রিঙ্কস তৈরি করে দিচ্ছে আর জেড গিলে যাচ্ছে। তার লালসার দৃষ্টি অ্যানির সর্বাঙ্গে, চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। আচমকা অ্যানির নজরে যায় জেডের কাটা আঙুলে। একটা আঙুল নেই এই নরখাদকের। অ্যানি কাপা গলায় জেডের দিকে তাকিয়ে বলে, এই আঙুল কেটেছে কিভাবে? জেড নেশায় বুঁদ হয়ে উঠেছে। নিজের আঙুলের দিকে তাকিয়ে বিকৃতভাবে হেসে বলে, অনেক আগে কেটেছে। অ্যানি অস্থির হয়ে বলে, হ্যাঁ, কিভাবে কেটেছে তোমার আঙুল? জেড ওয়াইনটুকু গিলে সামান্য রাগী কণ্ঠে বলে, এক মেয়েকে ছিঁড়ে খাচ্ছিলাম, হুট করে এক শাওয়া এসে আমার আঙুলটা কেটে দিল। মাগিটারে কিছু করতে পারিনি, আমাকে মারতে এসেছিল। নিক সেদিন না আসলে 2টাকে একত্রে ছিঁড়ে খেতাম, শালি মাদার ফাঁকের দল। অ্যানির মাথা ঘুরে আসার উপক্রম, পায়ের নিচ শিরশির করে উঠছে। তাহলে সেদিন এই নরপিশাচ ছিল, নিক ছিল। ব্যাপারটা অনুভব করতেই যেন কলিজায় কেউ শক্তভাবে চেপে ধরেছে। অ্যানি কান্না করতে গিয়েও আটকে যায়, শরীর ভেঙে আসতে তার। এই মুহূর্তে ভেঙে পড়া উচিত নয়। সামনে এক জানোয়াররূপী দানব বসে আছে। এই সামনে ভেঙে পড়া মানে নিজেকে বিলিয়ে দেওয়া। যা করতে হবে শান্ত জ্ঞানে। জেড আর ধৈর্য ধরতে পারল না, বিছানা থেকে উঠে অ্যানির হাতে ধরতে যাবে। তার আগে অ্যানি সিটকে দূরে সরে যায়। জেড কপাল কুঁচকে তাকায় অ্যানির দিকে। রাগে অ্যানির পুরো শরীর কাঁপছে। হিংস্র মানবীর মতো নীলাভমণি লাল হয়ে ঝলঝল করছে। জেডের দিকে বাজ পাখির ন্যায় তাকিয়ে আছে, যেন এই দৃষ্টি বলে দিচ্ছে এই মুহূর্তে তাকে কাঁচা চিবিয়ে খাবে। জেড মাতাল হয়ে ভালোভাবে তাকাতে পারছে না। তার উপর এই মেডিসিনের রিয়াকশন ধীরে ধীরে পড়তে থাকে। জেড মাথা চেপে ধরে অ্যানির দিকে তাকায়, হাত দিয়ে ইশারা করে বলে, এই প্রথম কোনো মেয়েকে আমি ইশারা করে কাছে টানছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে মরে যেত। আমার বিছানায় একবার যে যায় সে আর বেঁচে ফেরে না। আমারটা একবার প্রবেশ করলে সে কুত্তার মতো ছটফট করে, এমনভাবে চিৎকার করে যে গলার রগটাও যেন ছিঁড়ে যাচ্ছে। তখন আসে আমার সব থেকে বড় তৃপ্তি। পৈশাসিক উন্মাদনায় আমি আরও নিয়ন্ত্রণহারা হয়ে পড়ি। শব্দ আমার খুবই অপছন্দ, কিন্তু এই শব্দটা আমার ভেতরের উন্মাদনা জাগায়, হৃদয়ে তৃপ্তি লাভ করি। জেড কথাটা বলে বিকৃতভাবে হাসতে থাকে। অ্যানি ঘৃণায় নাক মুখ খিচে ফেলে। নিয়ন্ত্রণ করতে পারেনি রমণী। একদলা থুতু জেডের নাকে মুখে ছুঁড়ে মারে। জেড হিংস্রতা নিয়ে তাকায় অ্যানির দিকে। অ্যানির আগে কাঁপছে রীতিমতো। জেড ঝড়ের বেগে এসে অ্যানির চুলের মুঠি শক্তভাবে চেপে ধরে। ব্যথায় অ্যানি মৃদু আর্তনাদ করে ওঠে। জেড অ্যানিকে হেসড়ে বিছানার কাছে নিয়ে যেতে থাকে, রাগে গর্জে ওঠে, মাগি, আমার মুখে থুতু দিচ্ছিস কোন সাহসে? নিজেই তো মরতে এলি আমার কাছে, এখন আবার তেজ দেখাচ্ছিস কাকে? তোর সাথে তো আমার এমনিতেই অনেক হিসেব বাকি। আমার হাত কেটেছিস তুই বেশ্যা। এতদিন তো গ্যাংস্টার বসকে খুশি করলি, আজ আমাকে তৃপ্তি দে। নেওয়া পাওয়া শুরু করা যাক। পরপর নিজেকে নিয়ে এমন অশোভন মন্তব্য অ্যানির গা গুলিয়ে আসতে আর নিতে পারছে না। এইসব অনেক সহ্য করেছে সে।
চুলে প্রচুর টান খাচ্ছে, জেড এতটা শক্তভাবে ধরেছে যে ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে। অ্যানি আর দেরি করলো না, হাঁটুর সাহায্যে জেডের মেইন পয়েন্টে লাথি বসিয়ে সর্বশক্তি দিয়ে, জেড এমনিতেই মাতাল হয়ে আসে, তার উপর ধীরে ধীরে মেডিসিনের পাওয়ারে দুর্বল করে দিচ্ছে। হুট করে এমন তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ধপ মেরে বসে যায় বিছানায়। অ্যানি সরে আসে জেডের কাছ থেকে, টেবিলের উপরে রাখা একটা শক্ত দড়ি এনে অ্যানি হাতে তুলে নেয়। দড়িটা হাতে বাঁধতে যাবে তার আগে জেড খ্যাপা বাঘের মতো গর্জে ওঠে। আজ সিংহ যতই খেপে যাক, শরীরের শক্তি সব কমে এসেছে। লড়তে পারছে না এক তুচ্ছ রমণীর সাথে। দুই হাত থাকলে হয়তো এতক্ষণ অ্যানির অবস্থা খারাপ করে ফেলতো, কিন্তু এক হাত দিয়ে মাতাল অবস্থায় অ্যানির সাথে মোকাবেলা করতে পারছে না। জেড অ্যানির বুকে খামচে ধরতেই অ্যানি সর্বশক্তি দিয়ে দাঁত বসিয়ে দেয়। এমন জায়গায় ধরেছে যে অ্যানির মাথা ঘুরছে, ইচ্ছে করছে জেডকে এই মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে। জেড অ্যানির কামড়ে তোয়াক্কা করলো না, হিংস্র পশুর মতো গর্জন করছে আর অশোভন গালাগালি করছে। অ্যানি একটু ঘাবড়ে যায়নি। জেডের পাগলাটে আচরণ থেকে বাঁচতে স্টিলের উপরে রাখা ছুরিটা নিয়ে ওর বাকি হাতটায় কোপ বসায়। সাথে সাথে রক্ত ছিটকে পড়ে ওর চোখে মুখে। জেড কলিজা ফাটিয়ে চিৎকার করে ওঠে, হাতে ধরে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। অ্যানি ভয় পেলেও শান্ত করল নিজেকে, শক্তভাবে দড়ি দিয়ে জেডকে বেঁধে ফেলে। জেডের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে, ছটফট করে ওঠে। ফাক ইউ, খানকির বাচ্চা, তোকে শুধু একবার হাতের কাছে পাই। আমার গ্লাসে কি মিশিয়েছিস? নিজেকে ধরে রাখতে পারছি না কেন? শক্তি ফুরোলো কেন আমার? মাগি, তোরে যদি ছিঁড়ে না খেয়েছি, তবে আমি নিজের শরীরের কাঁচা মাংস চিবিয়ে খাবো। খোল আমাকে। অ্যানি এবারও থুথু মারল জেডের মুখে। জেড মুখটা সরিয়ে নিল একপাশে। অ্যানির বাধা শেষ হলে জেডের মুখোমুখি হয়ে বসে, টেবিলের উপরে রাখা ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে সবটা ওয়াইন জেডের মুখে ছুঁড়ে মারে। থুতুগুলো পরিষ্কার হয়ে ওঠে। জেড একাধারে অকথ্য ভাষায় গালাগালি করে যাচ্ছে। অ্যানি জেডের গলা চেপে ধরে হিংস্র বাঘিনীর মতো চোয়াল শক্ত করে ফেলে। খোদার কসম, আরেকবার গালি দিলে তোর জিহ্বা কেটে আমি রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো। তেজ কোথায় গেল তোর? পুরুষাঙ্গের পাওয়ার সব শেষ। এক লাথিতেই মামা এইভাবে নেতিয়ে পড়বে ভাবেনি। অথচ এই শুয়োরের বাচ্চাটার জন্য তুই কত মেয়ের জীবন নষ্ট করলি। আমার বান্ধবীটাকে বাঁচতে দিলি না। রাতের অন্ধকারে খুবলে খেয়েছিস জানোয়ারের বাচ্চা। ও চিৎকার করেছে, তুই কণ্ঠনালী চেপে ধরেছিস। ও তোর কাছে মুক্তির ভিক্ষে চেয়েছে, তুই মুখ চেপে ধরেছিস। মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেছে, তুই পৈশাচিক হেসে নিজের তৃপ্তি মেটাতে ব্যস্ত হয়ে পড়েছিস। তোকে গালি দিয়ে নিজেকে অপবিত্র করব না, কিন্তু তোর রক্ত দিয়ে হাত রাঙাবো এইটা শিওর। পাগলের মতো খুঁজেছি তোকে, সাথে তোকে যে বাঁচিয়েছিল সেই সঙ্গীটাকেও। কিন্তু কিভাবে জানবো তোর সঙ্গী আমার সারা জীবনের সঙ্গী হয়ে যাবে? যাদের মারার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম, তাদের মধ্যে একজন আমার হয়ে উঠবে। উফ সরি, আমার একজন নয়, তথাকথিত আমার একজন সে, যে একজন তোর মতোই সাইকোপ্যাথ। ওর হিসেব আমি পরে গণনা করব, আগে তোর সাথে হিসেবটা তুলে নেই। অ্যানি থেমে বড় বড় নিঃশ্বাস নেয়। আজ কেন জানি ভয় করছে খুব। এই রক্ত দেখে সে টিকতে পারবে তো? অ্যানির মাথা ঘুরে আসার উপক্রম। যখনই নিজের বান্ধবীর কাতর রক্তাক্ত মুখটা ভেসে ওঠে, ঠিক তখনই চোয়াল শক্ত হয়ে ওঠে। জেড রাগে ফুসফুস করছে, এতটা শক্তভাবে বেঁধেছে যে ছোটার ক্ষমতা হয়ে উঠছে না। অ্যানির দিকে তাকিয়ে খেপে ওঠে, কে তুই? অ্যানি শব্দ করে সামান্য হেসে বলে, একজন মেয়ে, যে মেয়েদের তুই ভোগ করতি আমি তাদের বোন। যে মেয়েরা তোকে অভিশাপ দিয়েছে আমি তাদের অভিভাবক। তোর জম তোর মৃত্যুর ঘণ্টা নিয়ে এসেছে। ভাবতে অবাক লাগে তোর একটা হাত নেই, ভালোভাবে হাঁটতেও পারিস না। এই শরীর নিয়ে তোর এত শক্তি আসলো কোথা থেকে? রেপ করিস যখন তখন, কি হাতের কাজ লাগে না? মানুষ যখন একটা কাজ করে তখন সেটার মধ্যে ভেজাল থাকলে তৃপ্তি আসে না। তোর খুঁটিটা ছাড়া সবই তো অচল। খুঁটির সাহায্যে এত অন্যায় করলি কিভাবে? মানতে হয় জানোয়ারের বাচ্চা, তোর শক্তি আছে, আর মেয়েগুলোর প্রতিও রাগ হচ্ছে। শালার তোর মতো পঙ্গুকে এক ধাক্কা দিলেই তো শেষ। হাতের ঠিক নাই, পায়ের ঠিক নাই, এই আধমরা আবার রেপ করতো কিভাবে? আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। মেয়েগুলো ভয় না পেয়ে তোকে ঠিকমতো ধরলেই তো মরে যেতি। তারা রুখে না দাঁড়িয়ে ভয়ে আধমরা হয়ে যায়। এই আইল্যান্ডে কত নৃশংসতা করেছিস কে জানে। আজ তার সমাপ্তি ঘটানো দরকার। অনেক বর্বরতা আর পাশবিক নির্যাতন হয়েছে, শেষবারের মতো চালিয়ে খেলাটা বন্ধ করে দিব। জেডের চোখ ঝাপসা হয়ে আসে, কথা বলতে পারছে না আর। মেডিসিনের রিয়াকশন পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। মাথা একপাশে হেলে পড়ে, এরপরও ছটফট করছে সর্বোচ্চ শক্তি দিয়ে।
রাগে নিজের জিহ্বায় কামড় দিয়ে ধরে, জিহ্বা কেটে রক্ত পড়ছে। অ্যানি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। ছুরির কর্নার জেডের গলায় স্লাইড করতে করতে বলে, প্রথম কোথা থেকে শুরু করব? তুই চিৎকার করিস না। এই চিৎকার আমি সইতে পারি না, হাড় দুর্বল কিছুটা। অ্যানি বাঁকা হেসে জেডের দুই উরুর ওপর ছুরির আঘাত করে প্যান্ট কাটতে থাকে। জেড একদম শক্তিহীন হয়ে আছে। মেডিসিনের রিয়াকশন এমনভাবে ধরেছে যে চিৎকার করার শক্তিটাও নেই। পুরো প্যান্ট একটানে ছিঁড়ে ফেলে। প্যান্টের নিচে আন্ডার প্যান্ট দেখে মুখ বাঁকিয়ে বলে, তোর মতো রেপিস্টের আবার এইসব পড়তে হয় নাকি? তোরা এমনিতেই বিনা টিকিটে সবাইকে দেখিয়ে বেড়াস। এইসব পরে ঢেকে রাখার আর কিসের প্রয়োজন? এখন এটা খুলতে আবার কত কষ্ট হবে। অ্যানি খুলতে গিয়েও হাত থেমে যায়। জেরের নিস্তেজ মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায় রুম থেকে। দৌড়ে ছুটে যায় ভয়ানক সেই টর্চার সেলে, যেখানে বিষাক্ত পোকা পাত্রে রাখা হয়েছে। অ্যানি দাঁত চেপে পাত্রগুলোকে হাতে তুলে নেয়। তিনটা পাত্র নিয়ে আবারও ছুটে আসে জেডের কাছে। জেড অ্যানির হাতে বিষাক্ত পোকা দেখে ঘাবড়ে যায়। ছটফট করে অস্ফুট আওয়াজে বলে, এগুলো খুব বিষাক্ত, একটা কামড়ে সাথে সাথে মৃত্যু হয়ে যায়। স্যার ছাড় আমাকে, আমি তোকে কিছু করব না। অ্যানি প্রতিশোধের আগুনে এতটাই উন্মাদ ছিল যে জেডের নীরব কান্নাগুলো উপভোগ করছিল। চোয়াল শক্ত করে বিষাক্ত পোকাগুলো জেডের কাছে নিয়ে যায়। সামান্য ঝুঁকে হিংস্র রমণী তেজি গলায় বলে, আমি মেয়ে, তাই পরপুরুষের লজ্জাস্থান দেখার মতো পাপ করব না। আর তোর মতো বেজাদের জিনিস তো দেখতেও চাই না। তবে এইটা ভাবিস না ছেড়ে দিব, অনেক জ্বালিয়েছিস, এইবার নিজে মর। অ্যানি কথাটা বলে কিছু পোকা আন্ডারপ্যান্টের ভেতরে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই জেড গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকে। এক একটা পোকার কামড়ে যেন ওর জীবন বের হয়ে আসছে। একটা চিৎকার যেন প্রতিটা নিরহ দেহের চিৎকার ফিরিয়ে দিচ্ছে। অ্যানির চোখে পানি টলমল করছে। ঠোঁট কামড়ে ধরে বলে, কসম করে বলছি, যদি চিৎকার শোনার ক্ষমতা আমার থাকতো, তবে আমি আনাস্তাসিয়া অ্যানি তোকে এমনভাবে কষ্ট দিয়ে মারতাম যে সবাই দেখলে কেঁপে উঠত। আমি ঘুমন্ত মানুষকে মারার সাহস করতে পারি, কিন্তু সজাগ মানুষকে মারতে গেলে আমি নিজেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ব। তবু তোকে কষ্টে দেখতে চাই, তোর যন্ত্রণার আর্তনাদ শুনতে চাই। জেডের পুরো শরীর ঘেমে যাচ্ছে, গলাকাটা মুরগির মতো ছটফট করছে অনবরত। দড়ির ঘর্ষণে হাত পা কেটে রক্ত পড়ছে। জিহ্বা বের হয়ে আসতে চাইছে, চোখ উল্টে উপরে আসার উপক্রম। যন্ত্রণায় অস্থির হয়ে জেড আর্তনাদ করে ওঠে, ছাড়ো আমাকে, সহ্য হচ্ছে না। অ্যানি অনেক তৃপ্তি পেল, হেসে বলে, এইভাবে কি মেয়েগুলো কাতরাতো? হ্যাঁ, এভাবেই তো যন্ত্রণায় ছটফট করতো। তুই কি ছেড়ে দিতি? হুম, বরং আরও বৈশাসিকভাবে গলা ফাটিয়ে হাসতি, তৃপ্তি অনুভব করতি মেয়েদের যন্ত্রণায়। মেয়েদের বুকের নরম মাংসে যখন খুবলে ধরতি, তখন আমার বোনগুলো যন্ত্রণায় চিৎকার করে উঠত। আমার বোনগুলোর পেট থেকে যখন কাঁচা মাংস খুলে চিবিয়ে খেতে, তখন তারা কুত্তার মতো ছটফট করত, পিপাসার যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়ত। যখন তুই নিজের পৌরসত্ব খাটাতি, তখন আমার বোনেরা চিৎকার করে ইজ্জতের ভিক্ষা চাইতো। কিন্তু তোর মতো অমানুষের মায়া হলো না, একবারের জন্য দয়া হলো না তোর। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ভাবলি কিভাবে তোর জন্য মায়া কাজ করবে? আই রিপিট, যদি আমি চিৎকারের আওয়াজ সহ্য করতে পারতাম, তবে আমি তিলে তিলে মারতাম। তুই একটা মানুষ খেকো বিকৃত মস্তিষ্কের সাইকোপ্যাথ। বেঁচে থেকে মেয়েদের জীবন জাহান্নামে পরিণত করবি তুই, শুয়োরের বাচ্চা। অ্যানি চিৎকার দিয়ে ওঠে, ধারালো ছুরিটা জেডের পেটের ভেতর ঢুকিয়ে দেয়। রক্ত ছিটকে পড়ে মানবীর চোখে মুখে। অ্যানির চোখ উন্মাদনায় লাল হয়ে ওঠে। এই রমণী কি ভয়ানক! রক্তে ফোবিয়া বলে কান্নাকাটি করে বুক ভাসিয়ে দেয়, অথচ পরপর কতগুলো খুন করে ফেললো নৃশংসভাবে। যন্ত্রণায় জেডে জিহ্বা বের হয়ে আসে অর্ধেকটা, চিৎকার করে চেঁচাতে থাকে। জেডের আর্তনাদে দেওয়ালগুলো যেন ফেটে যাচ্ছে। অ্যানি পেট থেকে ছুরিটা বের করে জিহ্বায় টান দেয়। পুরোটা জিহ্বা কেটে অ্যানির হাতে চলে আসে। অ্যানি জিহ্বাটার দিকে তাকিয়ে বলে, এই জিহ্বা দিয়ে রক্তের স্বাদ নিতি? ছি, জাহান্নামে তোর মতো জানোয়ারের স্থান হোক। জেডের হাত পা নিস্তেজ হয়ে আসে। পোকাগুলোর বিষাক্ত কামড়ে পুরো শরীর নীল হয়ে ওঠে ধীরে ধীরে। রক্তে লাল হয়ে পড়ে সাদা মেঝে, পুরো শরীর ক্ষতবিক্ষত। অ্যানি চোখের ভেতরে ছুরি ঢুকিয়ে বিড়বিড় করে বলে, এই চোখ দিয়ে হাজার মেয়ের উপর লালসা দৃষ্টি নিক্ষেপ করতি, ধ্বংস হোক এই চোখও। জেডের নড়াচড়া না দেখে অ্যানির মনে সন্দেহ জাগে। নাকের কাছে আঙুল নিয়ে যায়। অ্যানির চোখে মুখে তৃপ্তির হাসি। দেশ থেকে একটা নরখাদককে মারতে পেরে অ্যানি খুশিতে আত্মহারা হয়ে ওঠে। এতদিন জীবিত থাকা এক নরপশুর বিনাশ ঘটেছে। অ্যানি ছুরিটা হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। রক্তে তার পুরো শরীর মাখামাখি হয়ে আছে। অ্যানির কাছে মনে হলো রক্ত থেকে দুর্গন্ধ আসছে। এই রক্তগুলো পচনশীল দুর্গন্ধ।
অ্যানি জেডের ক্ষতবিক্ষত হয়ে থাকা নীলচে দেহটার দিকে তাকায়। মুখের দিকে তাকানোর আর সাহস হলো না। চোখ দুটো তুলে ফেলার জন্য প্রচুর বীভৎস দেখাচ্ছে। অ্যানি চোখ বন্ধ করে কান্না করে ওঠে। তোর মৃত্যুর প্রতিশোধ আমি নিতে পেরেছি। জানোয়ারটাকে অনেক কষ্ট দিয়ে মেরেছি। তুই দেখতে পাচ্ছিস তো? এলিশা, দেখ, তোর মৃত্যুর বদলা নিয়েছি। কুত্তার বাচ্চাটা আর বেঁচে নেই। তুই আমাকে বলেছিলি আমি যাতে ওকে খুব কষ্ট দিয়ে মারি। দেখ বোন, আমার অনেক কষ্ট দিয়ে মেরেছি। তুই শান্তি পাচ্ছিস তো? খুশি হয়েছিস তুই, জান আমার। অ্যানি ডুকরে কেঁদে ওঠে। পুরোটা ঘটনা বলে অ্যানি আর নিজেকে সামলে রাখতে পারল না। কাঁদতে থাকে শব্দ করে। নিকের সহ্য হলো না এই কান্না, তবুও নিজেকে সংযত করে বলে, ফাক অফ বেবি গার্ল, কান্না থামাও। অ্যানি চোখ তুলে তাকায় নিকের দিকে। নিকের শক্ত দৃষ্টি কণ্ঠে শীতলতা এনে বলে, ওর লাশ তাহলে অ্যাসিডে পুরা পেয়েছি কেন? অ্যানি চোখের পানি মুছে বলে, ওকে মেরেও আমার তৃপ্তি আসছিল না। অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেয় পুরো শরীর। বাকি অংশগুলো দরজার সামনে টাঙিয়ে রাখি, গ্যাংস্টার বসের যাতে নজরে পড়ে আর সে এই রুমে আসে। নিক কথাগুলো শুনে গ্রীবাদেশ নাড়ায়। সুপার ট্যালেন্টেড। আমাকে কি দিয়ে মারবে? পোকা নাকি অ্যাসিড? অ্যানির বুকটা ধুপ করে ওঠে। কলিজায় যেন কেউ খামচে ধরে রেখেছে। ঢোক গেলে অ্যানি, এত তাড়া কিসের? আঘাত করব বলেছি, প্রাণে মেরে ফেলবো কখন বললাম? নিক ঠোঁট বাঁকায়। আমাকে বাঁচিয়ে রাখবে কেন? অ্যানির কণ্ঠ শক্ত হয়ে আসে। শয়তানকে আল্লাহ নিজের হাতে মারবেন, তেমন আমি চাই আপনি আল্লাহর হাতে মরেন। আমি মেরে কেন স্বামী হত্যার পাপ নিজের ভাগ্যে লাগাবো? নিক মৃদু হাসলো। হাসতে হাসতে হুট করে চোখ মুখ কঠিন হয়ে ওঠে। আমার শাস্তি কি শেষ, নাকি আরও চাবুকের আঘাত করবে? করলে দ্রুত করে ফেলো, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করব। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছি। অ্যানি উঠে দাঁড়ায়, নিজের অদম্য সাহসটাকে সঞ্চয় করে বলে, এই মুহূর্তে আপনার মিনার থেকে বের হয়ে যাব, আর আপনি তাকেই তাকে দেখবেন, অথচ কিছু করতে পারবেন না। এর থেকে বড় কাজ আমার জন্য কিছুই নেই। নিক ঠোঁট কামড়ে হাসলো। সামান্য নড়ে চড়ে বসে বলে, ওকে, দরজা পর্যন্ত যেতে পারলে খোদার কসম আমি তোমাকে নিজে দায়িত্বে ইরান রেখে আসব। নিকের এমন শান্ত গলায় কেঁপে ওঠে অ্যানির শরীর। ঠোঁট ভিজিয়ে বলে, শান্তভাবে হুমকি আপনি ভালোই দিতে পারেন। শত্রুকে বুঝি এভাবেই ফাঁদে ফেলেন? নিক সামান্য হেসে বলে, তুমি আমার শত্রু? তার থেকে কম নই। শত্রুর সাথে শুতে পারো? তোমার তো আনন্দে নাচার কথা। আজ পর্যন্ত কেউ পারেনি কোনোদিন, তুমিই প্রথম পেরেছো এমন কঠিন কাজ। অ্যানি কাপা গলায় বলে, মজা করছেন আমার সাথে? এতগুলো চাবুকের আঘাত খেয়েও জ্ঞান হারাননি কেন? একটু আগে তো ঝিমাচ্ছিলেন, ভেবেছিলাম জ্ঞান হারিয়ে ফেলবেন। আর এই সুযোগে আমি পালাবো? এত আঘাত খেয়েও ক্লান্তির ছাপ নেই কেন? ছেড়ে দেওয়ার ভিক্ষে নেই কেন? নিক বাঁকা হেসে বলে, তুমি যে আঘাতগুলো আমার উপর প্রয়োগ করেছো তা বহন করা আমার দৈনিক রুটিন। আমি তো ভেবেছিলাম আরও দিবে, কিন্তু মাত্র 42টা 50টা চাবুক মেরে হাঁপিয়ে উঠবে ভাবিনি। তুমি ভালোভাবে আঘাত করতে পারো না বেবি গার্ল। আশ্চর্য, পালিয়ে যাচ্ছ না কেন? শুনলাম জেড নাকি তোমার কোমরে স্পর্শ করেছে, এমনকি গলায় হাতেও ছুঁয়ে দিয়েছে। কিভাবে ছুঁয়েছে? নিক একদম শান্তভাবে প্রশ্নগুলো করছে। কিন্তু অ্যানির ভেতরে তাণ্ডব চলছে। নিকের হাত পায়ের শিকল নিচ থেকে সব খুলে যাচ্ছে। পায়ের শিকল খুললে নিক পাটাকে লম্বা করে বাঁকা হাসে। মুহূর্তের মধ্যে হাতের শিকলও খুলে যায়। অ্যানির মাথা ঝিমঝিম করে ওঠে। অ্যানির পুরো শরীর কাঁপছে ভয়ে, কাপা গলায় উচ্চারণ করে, খুলেছে কিভাবে? নিক ঠোঁট কামড়ে ঠান্ডা গলায় বলে, আমি খুলেছি তাই। কিন্তু আপনি খুলেছেন কিভাবে? আপনার হাত পা তো বাঁধা ছিল। নিক বাজ পাখির ন্যায় তাকিয়ে বলে, পালিয়ে যাবে না বেবি গার্ল, তোমাকে 3 সেকেন্ড সময় দিচ্ছি। এর ভেতরে দরজার বাইরে যেতে পারলে আজীবনের জন্য ছেড়ে দিব। নিকের শান্ত মেজাজ অ্যানির ভেতরে তুফান ছড়াচ্ছে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে তার। কিভাবে খুললেন? নিক ঠোঁট কামড়ে হেসে বলে, গ্যাংস্টার বস নিক জেব্রানকে কতটুকু চেনো তুমি বেবি গার্ল? এখানের প্রতিটা জিনিস আমার ইশারাতে চলে। তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো সেই রাস্তা আমি বহু আগেই কঠিনভাবে পার করে এসেছি। গ্যাংস্টার বসের একটা হুঙ্কারেই সবাই নেতিয়ে যায়। এমনি এমনি ক্ষমতা আসেনি বেবি। তুমি যে শিকল দিয়ে আমাকে বেঁধেছো, এই শিকল ইলেকট্রিক শিকল। মেইন জায়গায় আমার আঙুলের ছোঁয়া লাগতেই খুলে যায়। অ্যানির মাথা ভনভন করে ওঠে। কান্না করে দিবে ভয়ে যে কোনো মুহূর্তে। যদি এমন হয় তবে এতগুলো চাবুকের আঘাত কেন খেলেন? নিক ঠান্ডা গলায় বলে, তুমি চাইছিলে তাই। মাঝে মাঝে ঘরের লোকের হাতেও মায়ের খেতে হয়, না হলে সাওয়াই এনার্জি আসে না। অ্যানির শরীর দিয়ে ঘাম হচ্ছে। এতক্ষণ কেউ এইভাবে বসে থেকে মায়ের খায়?
লোকটা চাইলেই তো শিকল খুলে অ্যানির গলা টিপে ধরতে পারতো, কিন্তু সেটা না করে অনবরত রক্তাক্ত হয়েছে। এখন কি হবে তার সাথে? অ্যানি অবিশ্বাস নিয়ে তাকায় নিকের দিকে। থরথর করে কাঁপছে তার শরীর। নিকের শরীরে আঘাতের চিহ্নে ফুলে উঠেছে, লাল রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। শান্ত কথার পিছনে কেমন হুমকি লুকিয়ে আছে অ্যানির জানা নেই, তবে এই মুহূর্তে পালিয়ে যাওয়াটাকে উত্তম মনে হলো। 3 সেকেন্ডে সে পার হয়ে যাবে তার সন্দেহ নেই। অ্যানি পালাতে যাবে এমন সময় নিক বলে ওঠে, 3 সেকেন্ড শেষ, বলেছিলাম পালাতে, কিন্তু তুমি পারো না, তাই তোমাকে আর ছাড়বো না। অ্যানির পা থেমে যায়, ঘাড় ঘুলিয়ে বলে, সময় কাউন্ট হলো কখন? আমি তো এক পাও রাখতে পারিনি। যখন বলেছি তখন থেকে সময় কাউন্ট করেছি। অ্যানি কিছু বলতে গিয়ে থেমে যায়। নিকের মুখ চোখ দেখে চোখ বন্ধ করে ফেলে, সেই আগের হিংস্রতা চোখে মুখে। নিক অ্যানির কোমর পেঁচিয়ে ধরে শক্তভাবে, গলায় স্লাইড করতে করতে বলে, পরপুরুষ লালসার দৃষ্টি দিয়েছে, কোমর গলা পেট ছুঁয়ে দিয়েছে। কি করা উচিত তোমাকে বেবি গার্ল? এক কাজ করি চলো, শরীরের চামড়া খুলে ফেলি তোমার, এতে আমি অনেক শান্তি পাবো। আর নয়তো নগ্ন হও, তোমার রক্ত দিয়ে তোমার শরীর রাঙিয়ে তুলো। আমার উন্মাদ মনে শান্তির প্রয়োজন, না হলে ধ্বংসলীলা চলবে এই শহরে।